ওয়েলকাম টু কনসেপ্সিয়া পলিটিকা। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে যে সমস্ত মতবাদগুলো প্রচলিত আছে, যেমন ঐশ্বরিক তত্ত্ব, রক্তের সম্পর্ক তত্ত্ব, বলপ্রয়োগ তত্ত্ব, বিবর্তনমূলক তত্ত্ব এবং সামাজিক চুক্তি তত্ত্ব, এই সমস্ত তত্ত্বগুলো থেকে মার্ক্সীয় তত্ত্ব কিন্তু সম্পূর্ণ আলাদা। মার্ক্সীয় তত্ত্বে কী করা হয়েছে? মার্ক্সীয় তত্ত্বে রাষ্ট্রের উৎপত্তি ব্যাখ্যা করা হয়েছে, রাষ্ট্রের প্রকৃতি ব্যাখ্যা করা হয়েছে এবং রাষ্ট্রের বিবর্তনের ধারা, অর্থাৎ সেই আদিম সাম্যবাদী সমাজের পর দাস সমাজে প্রথম রাষ্ট্র দেখা গেল, সেই দাস সমাজ থেকে বর্তমান সমাজ পর্যন্ত যে রাষ্ট্রের বিবর্তন এবং প্রত্যেকটি সমাজে রাষ্ট্রের ভূমিকা, এইটা কিন্তু মার্ক্সবাদে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং এটি ব্যাখ্যা করা হয়েছে ঐতিহাসিক বস্তুবাদের নিরীক্ষে। সুতরাং মার্ক্সবাদ এই ক্ষেত্রে মার্ক্সবাদী যে তত্ত্ব, সেই তত্ত্বটাকে এই জন্য বলা হয় যে একটা বৈজ্ঞানিক তত্ত্ব। একথা বলে রাখা ভালো যে রাষ্ট্রের তত্ত্ব সম্পর্কে মার্ক্স কিন্তু নির্দিষ্টভাবে কোনো লেখা লেখেননি বা নির্দিষ্টভাবে মার্ক্সের রাষ্ট্রতত্ত্ব বলে আমরা কিছু পাই না। তবে রাষ্ট্র সম্পর্কে আলোচনা করার বা রাষ্ট্র সম্পর্কে একটা তত্ত্ব খাড়া করার পরিকল্পনা কিন্তু মার্ক্সের ছিল। 1958 সালে 22 ফেব্রুয়ারি ল্যাসালেকে লেখা একটা চিঠিতে মার্ক্স লিখছেন যে তিনি যে ষষ্ঠ পর্বের ক্যাপিটাল গ্রন্থটি লেখার পরিকল্পনা করেছেন, তার চতুর্থ পর্বতে থাকবে শুধু রাষ্ট্র সম্পর্কে। কিন্তু এই আশা পূর্ণ হয়নি, অর্থাৎ এই পরিকল্পনা মার্ক্সের অপূর্ণই থেকে গিয়েছিল। যাই হোক, মার্ক্সের যে বিভিন্ন লেখা অর্থাৎ তার গ্রন্থগুলি থেকে কিন্তু আমরা রাষ্ট্র সম্পর্কে একটা সুন্দর ধারণা পাই, অর্থাৎ পরিষ্কার ধারণা আমরা পাই। যেমন ক্রিটিক অফ দ্য গোথা প্রোগ্রাম, ক্রিটিক অফ দ্য হেগেলস থিওরি অফ রাইট, সিভিল ওয়ার ইন ফ্রান্স, প্যারিস ম্যানস্ক্রিপ্ট, তাছাড়া কমিউনিস্ট ম্যানিফেস্টো, এই জার্মান আইডিওলজি মার্ক্স এঙ্গেলসের একসাথে লেখা, এইগুলো থেকে কিন্তু আমরা মার্ক্সের রাষ্ট্র সম্পর্কে ধারণা আমরা পেয়ে থাকি এবং এই গ্রন্থগুলি নিরিখেই রাষ্ট্র সম্পর্কে মার্ক্সীয় যে তত্ত্ব বা রাষ্ট্রের প্রকৃতি, সেটা আমরা বিশ্লেষণ করে থাকি। প্রথমেই বলি যে মার্ক্সবাদ যে রাষ্ট্রের প্রকৃতি বিশ্লেষণ করছে, মার্ক্সবাদে যেভাবে বিশ্লেষণ করা হয়েছে, সেটা মূলত প্রথমে কি করা হয়েছে না, ভাববাদের বিরোধিতা করা হয়েছে। ভাববাদীরা মোটামুটি রাষ্ট্রের প্রকৃতি যে আলোচনা, সেই আলোচনার ক্ষেত্রে অনেকটা কল্পনা বিলাসকে বা কল্পনার আশ্রয় নিয়েছেন। ভাববাদীরা মনে করেন যে রাষ্ট্র বাইরে থেকে আরোপিত কোনো একটি প্রতিষ্ঠান, সমাজের মধ্য থেকে, সমাজের অভ্যন্তর থেকে যে রাষ্ট্রের জন্ম হয়েছে, এটা কিন্তু ভাববাদীরা মনে করেন না। বিশেষ করে হেগেল, ভাববাদী তাত্ত্বিক, হেগেলের মতে রাষ্ট্র তো একটা ঐশ্বরিক প্রতিষ্ঠান এবং মানুষের নৈতিকতার সর্বোচ্চ বিকাশের প্রকাশ হচ্ছে রাষ্ট্র, এবং মানুষের যে কনসাসনেস, আইডিয়া বা চেতনা, সেই চেতনার বিবর্তনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। রাষ্ট্রের উপর তো তিনি দেবত্ব আরোপ করেইছিলেন এবং তিনি পরিষ্কার বলেছিলেন যে স্টেট ইজ দ্য মার্চ অফ গড অন দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীতে ঈশ্বরের পদধ্বনি বা পদযাত্রা হচ্ছে রাষ্ট্র। তো হেগেল এবং অ্যারিস্টটল, এদের দুজনের মধ্যে একটা মিল পাওয়া যায়। দুজনেই বলেছেন যে ব্যক্তির স্বাভাবিক গন্তব্যস্থল হচ্ছে রাষ্ট্র, এটা অ্যারিস্টটল বলেছিলেন, এবং রাষ্ট্রের বাইরে যে বাস করে সে হয় পশু না হয় দেবতা। হেগেল বলছেন যে ব্যক্তি তার ব্যক্তিত্বের সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারে কিন্তু রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রের বাইরে কিন্তু ব্যক্তির ব্যক্তিসত্তা বলে কিছু থাকে না, এবং ব্যক্তি তার সর্বোচ্চ অধিকার, সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করতে পারে রাষ্ট্রের মধ্যে। অর্থাৎ সমাজের মধ্যে যে অনৈক্য, যে ছন্দহীন একটা অবস্থা, সেই অনৈক্য থেকে, ছন্দহীন অবস্থা থেকে মোটামুটি একটা ঐক্য সাধনের ভূমিকা পালন করে রাষ্ট্র। সুতরাং এই জন্য রাষ্ট্র একটা চরম নৈতিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের গুণগানই গেয়েছেন হেগেল। মার্ক্স কিন্তু হেগেলের বিরোধিতা করলেন। এদের মতে রাষ্ট্র কিন্তু বাইরে থেকে আরোপিত কোনো প্রতিষ্ঠান নয়, অর্থাৎ
সমাজের বাইরে থেকে রাষ্ট্রের সৃষ্টি হয়নি। সমাজের বিবর্তনের একটা নির্দিষ্ট পর্যায়ে এবং নির্দিষ্ট কারণেই কিন্তু রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। অর্থাৎ প্রত্যেক সমাজে আমরা যদি দেখি যে সেই সমাজের মধ্যে যে একটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিরাজমান, সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতেই কিন্তু রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। সুতরাং রাষ্ট্র হলো বৈপ্লবিক রূপান্তরের ফল। সমাজের বাইরের কোনো শক্তি রাষ্ট্রের উৎপত্তিতে কোনো রকম ভূমিকা পালন করেনি। সুতরাং আমরা যদি বলি সংক্ষেপে যে মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কি না, রাষ্ট্র হচ্ছে সমাজের একটা নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট কারণে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। সমাজের মধ্য থেকেই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, সমাজের বাইরে থেকে কিন্তু রাষ্ট্র নামক কোনো প্রতিষ্ঠানের সৃষ্টি হয়নি। অর্থাৎ ভাববাদীরা যেটা বলছেন যে রাষ্ট্র হচ্ছে ঈশ্বরের সৃষ্ট প্রতিষ্ঠান এবং মানুষের নৈতিকতার সর্বোচ্চ প্রকাশ রাষ্ট্র, এটা কিন্তু মার্ক্সবাদীরা মনে করেন না, বা মার্ক্সীয় রাষ্ট্রতত্ত্বে কথা বলা হয় না। মার্ক্সীয় রাষ্ট্রতত্ত্বে তাহলে কি বলা হলো, এবারে আমরা আসি সেই আলোচনায়। আগেই বললেন যে হেগেল যেটা বললেন যে সমাজে যে অনৈক্য, যে একটা সামঞ্জস্যহীনতা, সুতরাং এই সামঞ্জস্যহীনতার জায়গায় সামঞ্জস্য আনা, অনৈক্যের জায়গায় ঐক্যকে প্রতিষ্ঠা করা, অর্থাৎ ছন্দহীন সমাজকে একটা ছন্দে আনার জন্যই রাষ্ট্রের উৎপত্তি। কিন্তু মার্ক্সবাদীরা বলছেন, বিশেষ করে মার্ক্স বলছেন যে এই যে সকল ছন্দহীন অনৈক্য জর্জরিত যে সমাজ, সেই সমাজের ঐক্য সাধনকারী রূপে রাষ্ট্রের ধারণা কিন্তু বিভ্রান্তিকর, এটা কিন্তু অন্তঃসার শূন্য। কেন রাষ্ট্র কখনোই তার সর্বজনীন চরিত্রকে তুলে ধরতে পারেনি কোনো সমাজেই। অর্থাৎ রাষ্ট্র কী করে, সবার স্বার্থ না দেখে একটা নির্দিষ্ট শ্রেণীর স্বার্থকেই কিন্তু সে প্রাধান্য দিয়েছে এবং নির্দিষ্ট শ্রেণীর স্বার্থকে রক্ষা করেই চলেছে। সুতরাং রাষ্ট্রের কাজই হলো একটা নির্দিষ্ট শ্রেণীর স্বার্থকে চরিতার্থ করা। এই জন্য মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টোতে বললেন যে দ্য মডার্নিস্ট স্টেট ইজ নাথিং বাট দ্য এক্সিকিউটিভ কমিটি ফর দ্য ম্যানেজিং অফ দ্য কমন অ্যাফেয়ার্স অফ দ্য হোল বুর্জোয়া। অর্থাৎ আধুনিক রাষ্ট্র বুর্জোয়া শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য একটা কার্যনির্বাহী সংস্থা ছাড়া আর কিছুই নাই। সুতরাং রাষ্ট্র কী করে, রাষ্ট্র সবসময় বুর্জোয়া শ্রেণীর স্বার্থকে রক্ষা করে চলে। অর্থাৎ আধুনিক যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের প্রকৃতি যদি আমরা দেখতে চাই তাহলে দেখব কি না, সেই রাষ্ট্র কিন্তু বুর্জোয়া শ্রেণীর স্বার্থকে রক্ষা করার জন্যই কিন্তু চালিত হয়। অর্থাৎ রাষ্ট্র সবসময় কী করে, রাষ্ট্রযন্ত্র, বুর্জোয়া শ্রেণী কী করে, বুর্জোয়া শ্রেণী সবসময় রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে তার স্বার্থ রক্ষা। অর্থাৎ মার্ক্স বলছেন যে এই যে আধুনিক রাষ্ট্র, এই রাষ্ট্রকে যদি আমরা দেখি তাহলে সেই রাষ্ট্র পরিচালিত হয় কাদের দ্বারা, বুর্জোয়াদের দ্বারা। এবং বুর্জোয়ারা কীভাবে পরিচালিত করে এই রাষ্ট্রকে না, তাদের নিজের স্বার্থ কিভাবে চরিতার্থ হবে, অর্থাৎ নিজেদের লক্ষ্য, নিজেদের উদ্দেশ্য কিভাবে পূরণ করা যায়, সেভাবেই কিন্তু রাষ্ট্রকে পরিচালনা করে এবং রাষ্ট্রের নিয়মাবলীও কিন্তু সেইভাবেই ঠিক করে। অর্থাৎ একদিকে কী করতে হবে, জনগণকে ঠিক রাখতে হবে যাতে না জনগণ বিদ্রোহী হয়, আবার একদিকে কী করতে হবে না, নিজেদের স্বার্থটাকেও গুছিয়ে নিতে হবে। অর্থাৎ তাদের স্বার্থ যাতে অক্ষুণ্ণ থাকে এবং জনগণের বিদ্রোহটাকেও যদি যেমন দমন করা যায়, সেইভাবেই কিন্তু রাষ্ট্রকে তারা পরিচালনা করে। এই জন্য এই যে বুর্জোয়া রাষ্ট্র, এই আধুনিক রাষ্ট্র, এই রাষ্ট্রকে আদতে যদি আমরা বলি যে একটা ভালো প্রতিষ্ঠান, সুন্দর প্রতিষ্ঠান, সমগ্র জনগণের মঙ্গল সাধন করে এই রাষ্ট্র, তাহলে কিন্তু এটা একেবারে নির্ভেজাল ভুল বলা হবে। রাষ্ট্র কখনোই, অর্থাৎ বুর্জোয়া রাষ্ট্রে, পুঁজিবাদী রাষ্ট্রে রাষ্ট্র কখনোই কিন্তু সবার স্বার্থ কিন্তু রক্ষা করে চলে না, একটা নির্দিষ্ট শ্রেণীর স্বার্থ রক্ষা করেই চলে। এবং আদতে আমরা দেখি যে এই রাষ্ট্র কী করে না, ছলে বলে কৌশলে জনগণকে ভুল বুঝিয়ে জনগণকে শোষণ করছে, প্রতি মুহূর্ত শোষণ করে। যেমন একটা উদাহরণ দিই, যে এই যে কিছুদিন আগে আমরা দেখলাম যে কী হলো, কোনো এক শিল্পপতির ছেলের বিয়ে, 1 মাস না 2 মাস ধরে কী হলো, মহোৎসব হলো, সেখানে কোটি কোটি টাকা খরচ হলো এবং খরচ হওয়ার পর যে খরচটা হলো, সেই খরচটা কে বহন করবে, সেই জনগণ।
অর্থাৎ তার পরেই দেখা গেল কি না মোবাইলের রিচার্জ যেটা 150 টাকা বাড়িয়ে দেওয়া হলো একবারে। অর্থাৎ যা ছিল রিচার্জগুলো তার থেকে প্রতিটি ইয়েতে 150 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো। তাহলে কি হলো, বোঝাটা কার উপর চাপিয়ে দেওয়া হলো, জনগণের হাতে। অথচ কি না যারা পুঁজিপতি, যারা কোটি কোটি টাকার মালিক, তারা 2 মাস বা এক মাস না 2 মাস ধরে সেখানে আনন্দ করলো, উৎসব করলো, কোটি কোটি টাকা সেখানে উড়িয়ে দিল। আর আমরা কি করলাম, আমরা জনগণ সেগুলো কি না টেলিভিশনে বা আদার্স যে মাধ্যমগুলো আছে গণমাধ্যম, সেই মাধ্যমে কি না সেই খবরগুলো আমরা খেতে থাকলাম। ঠিক আছে, অথচ কি হলো না অবশেষে আমাদের উপরেই কিন্তু সেই বোঝাটি এসে পড়ল। অর্থাৎ এই যে রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র, এই আধুনিক রাষ্ট্রে যেভাবে পরিচালিত করা হয়, মানে পুঁজিপতিরা বা পুঁজিপতি শ্রেণী বা শাসক শ্রেণী বলতে এখানে পুঁজিপতি শ্রেণীরাই শাসক করে রাষ্ট্রের মধ্যে। তো তারা এমনভাবে রাষ্ট্রযন্ত্রটাকে নিয়ন্ত্রণ করে যে মানুষকে একটা মোহের মধ্যে রেখে দেয় এবং মানুষকে মোহের মধ্যে রেখে তাদেরকে শোষণ করে। ঠিক আছে, তোরা রাষ্ট্র সবার স্বার্থে কাজ করবে, সমাজে সকলের মঙ্গল করবে, সমাজে সবাইকে সমান চোখে দেখবে এবং সবার আপলিফমেন্ট চাইবে, উন্নতি চাইবে, এই ধারণাটা কিন্তু ভুল। এটা যদি আমরা ভেবে থাকি যে রাষ্ট্র আমাদের সকলের মঙ্গলার্থে সকলের জন্য কাজ করছে, তাহলে কি না তাহলে সেটা আমাদের একটা চরম বোকামি। সুতরাং এই রাষ্ট্রকে ভালো করে বুঝতে হবে, রাষ্ট্রকে ঠিকমতো অ্যানালিসিস করতে হবে যে রাষ্ট্র কিভাবে আমাদের শোষণ করছে, আমাদের চোখে ধুলো দিয়ে কিভাবে বুর্জোয়ারা তাদের বা পুঁজিপতিরা তাদের স্বার্থটাকে চরিতার্থ করছে। অর্থাৎ তাদের পুঁজি দিনের দিন বাড়িয়ে চলেছে, কোটিপতি আরও কোটিপতি হচ্ছে, আর কি না দারিদ্রের সংখ্যা দিনের দিন বেড়েই চলছে। ভারতবর্ষে এখন যা পরিস্থিতি সেটা হচ্ছে কি না পুঁজিপতিদের এটা একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এখন এই মুহূর্তে। কেন রাষ্ট্রের মধ্যে সরকারের চালনা করে রাষ্ট্রকে, আর সরকারের প্রকৃত নিয়ন্ত্রণ ক্ষমতা আছে কি নেই রাষ্ট্রের মধ্যে, এটাই এখন চিন্তার বিষয়। কেন না পুরোপুরি রাষ্ট্রটা নিয়ন্ত্রণে চলে গেছে পুঁজিপতিদের দ্বারা। এই যে তেলের দাম দিনের দিন বেড়েই চলছে, জিনিসপত্রের দাম দিনের দিন বেড়েই চলেছে, সরকার কোনো পদক্ষেপ নিতে পারছে না। কেন পারছে না? এক, সরকার হচ্ছে এক পুঁজিপতি সহযোগী সরকার এবং এমন পর্যায়ে চলে গেছে যে আর এটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও কিন্তু সরকারের নেই। পুঁজিপতিদের এই যে অধিক শোষণটা, এই শোষণটা কিন্তু নিয়ন্ত্রণ করার ক্ষমতাও নেই। এই জন্য এমন একটা পর্যায়ে চলে গেছে যে সেই পর্যায়ে দিনের দিন গরিব মানুষ গরিবই হতে চলেছে। এই তো রিপোর্টগুলো বেরোচ্ছে যে কত সংখ্যক মানুষ মানে মধ্যবিত্ত 1982 সালে যে মধ্যবিত্ত পর্যায়ে ছিল, মধ্যবিত্তদের যা অবস্থা ছিল, এখন মধ্যবিত্তদের অবস্থা সেই পর্যায়ে চলে গেছে। এবং আস্তে আস্তে এই মধ্যবিত্ত কিছু মধ্যবিত্তের মধ্যে এটা একবারে নিম্ন মধ্যবিত্তের দিকে চলে যাচ্ছে এবং গরিবে পরিণত হচ্ছে, এরা ঋণের জালে জড়িয়ে পড়ছে। ঠিক আছে, আর কিছু আছে কি না কিছু মধ্যবিত্ত রাষ্ট্রের তাবেদারি মানে রাষ্ট্রীয় দলের বা সরকারি দলের তাবেদারি করে কি করছে না তাদেরকে একটু উচ্চ স্থানে অর্থাৎ উচ্চ মধ্যবিত্তের পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হচ্ছে। সুতরাং কি না ম্যাক্সিমাম যদি আমরা দেখি তাহলে এই গরিবের সংখ্যাটা কিন্তু দিনের দিন বাড়ছে এবং এটা আরও বেড়ে চলবে দিনের দিন। তাহলে অপরিহার্যভাবে কি দেখা দেবে কি না অপরিহার্যভাবে যেটা দেখা দেবে সেটা হচ্ছে একদিকে দেখা দেবে কি না এই চুরি ছিনতাই রাহাজানি দুর্নীতি এইগুলো আরও উত্তরোত্তর বাড়বে। আর দ্বিতীয়টা হচ্ছে কি না আত্মহত্যার সংখ্যাটা দিনের দিন বাড়বে। সুতরাং এই দুটো কিন্তু ভবিষ্যতে খুব ভয়াবহ রূপ ধারণ করবে ভারতবর্ষে, এটা ভেবেই নেওয়া যায়। যেহেতু রাষ্ট্র পুরোপুরি এখন পুঁজিপতিদের নিয়ন্ত্রণে চলছে, পুঁজিপতিরাই নিয়ন্ত্রণ করছে এবং সামগ্রিকভাবে সাধারণ মানুষের স্বার্থ দেখার মতো সরকার কিন্তু নেই। এই যে রিচার্জ 150 টাকা বাড়িয়ে দেওয়া হলো হঠাৎ, সরকার তো পারত যে না বাড়ানো যাবে না, এটা নিয়ন্ত্রণ করতে, কিন্তু সরকার করবে না। কেন? সরকার আর পুঁজিপতি এখানে এক হয়ে গেছে। ঠিক আছে, আর পুঁজিপতিরাই চালাচ্ছে সরকারটাকে, সুতরাং তারা যেভাবে চালাবে সরকারকে, গভর্নমেন্টকে, সেটাই কিন্তু করতে বাধ্য হবে। এরকম প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যদি আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের দাম উত্তরোত্তর কমে যাচ্ছে আর ভারতবর্ষের তেলের দাম পেট্রোল ডিজেল বা আদার্স কেরোসিন এগুলো আছে, গ্যাসের দাম দিনের দিন কিন্তু বেড়েই চলেছে। আর কি হচ্ছে উল্টে কি হচ্ছে না সরকারকে জনগণকে তো ঠিক রাখতে হবে, নাহলে তো বিদ্রোহ হয়ে যাবে। ওই জন্য কি
কিছু ভিক্ষা কিন্তু দান করে যাচ্ছে। এই যে কৃষক ভাতা দিচ্ছি, আমি বিধবা ভাতা দিচ্ছি, আমি এই ভাতা দিচ্ছি, আমি রেশনটা ফ্রি দিচ্ছি, অর্থাৎ তোমাকে আমি ভিখারি করে রাখবো। যত আমি তোমাকে ভিখারি করে রাখবো, সরকারের মুখাপেক্ষী করে রাখতে থাকবো পারবো, তত কি হবে না, তত কিন্তু আমি লাভবান হব। অর্থাৎ তোমাকে যদি আমি 1 টাকা দিই, সেখান থেকে কিন্তু আমি সহজেই 100 টাকা রোজগারটা করতে পারবো। আর এটা হচ্ছে বুর্জোয়া রাষ্ট্রের একটা, কি বলবো, স্বাভাবিক প্রক্রিয়া। অর্থাৎ এটা বুর্জোয়া রাষ্ট্রের একটা স্বাভাবিক ঘটনা। সুতরাং এই যে কৃষককে কী দেওয়া হচ্ছে, কৃষক বন্ধু দেওয়া হচ্ছে খুব ঢাকঢোল পিটিয়ে। ভারতবর্ষের কৃষক একটা বিশাল সম্প্রদায়, অর্থাৎ ভারত কৃষি প্রধান দেশ। তাহলে এই মানুষগুলোকে দিনের দিন দেখা যাচ্ছে কি না, ইলেকট্রিসিটির দাম বাড়ছে, অর্থাৎ কৃষিকাজে যেগুলো ব্যবহার করা হয়, সারের দাম বাড়ছে, বীজের দাম বাড়ছে, মানে বাড়ছে 10 গুণ, 15 গুণ, 20 গুণ করে বেড়ে যাচ্ছে। কীটনাশকের দাম বাড়ছে, আর ডিজেলের দাম বাড়ছে, জেনারেটর চালাবে তার উপায় নেই, আর পেট্রোলের দাম বাড়ছে, অর্থাৎ পরিবহন খরচটাও কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে উত্তরোত্তর এদিকে এমন বাড়িয়ে দিচ্ছে যে লাগাম ছাড়া। উল্টে কি হচ্ছে না, সেখান থেকে আমি ওই কয়েকশো কোটি টাকা নিয়ে হয়তো কয়েক হাজার টাকা কৃষকদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অর্থাৎ সামগ্রিকভাবে কৃষকদের কাছ থেকে কোটি কোটি টাকা মেরে নিচ্ছি আমি। আর মেরে নিয়ে কি করছি না, আমি দেখাচ্ছি যে আমি কৃষক বন্ধু দিচ্ছি, অমুক ভাতা দিচ্ছি, এই ভাতা দিচ্ছি। ঠিক আছে, অর্থাৎ কৃষক এই যে একটা বৃহত্তর সম্প্রদায়, অর্থাৎ এইটাকে যদি না ঠিক রাখতে, মানে ওই কিছু ভাতা ফাতা দিয়ে যদি না আটকে রাখতে পারে, তাহলে একটা যদি বিদ্রোহ হয়, তখন কিন্তু সরকারের চরম দুর্দিন, তখন কিন্তু আর সরকার টিকবে না। এই তো পাঞ্জাবের যে কৃষক আন্দোলন, দিল্লিতে এতদিন ধরে তাঁতিরা নাড়িয়ে দিয়েছিল ভিত, কৃষি বিল কিন্তু পাস হতে দেয়নি, এবং উত্তরোত্তর তারা আন্দোলন করে যাচ্ছে। সারা ভারতের কৃষকরাই মোটামুটি আন্দোলন করে যাচ্ছে। তারা নিজেরা বুঝতে পারছে যে কিভাবে আমরা শোষিত হচ্ছি, দিনের পর দিন আমাদেরকে শোষণ করা হচ্ছে, আর উল্টে আমাদেরকে ভিখারি বানিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ স্বাধীন কৃষককে ভিখারি বানিয়ে দাও, আর সরকারের মুখাপেক্ষী করে দাও। স্বাধীন কৃষক যে স্বাধীনভাবে থাকবে, তার যে নিজের রুটি রুজি সম্মানের সাথে যে বেঁচে থাকবে, একটা মধ্যবিত্ত বা সেই লেভেলের যে তার জীবন ধারণ করবে, এইটা কিন্তু সরকার থাকতে দেবে না। এই পুঁজিবাদী রাষ্ট্রের এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সুতরাং সেইভাবেই রাষ্ট্রটা চলছে, আর মোচ্ছবের শেষ নেই। ঠিক আছে, কারোর হয়তো গরমে এখানে হাঁটতে অসুবিধা হচ্ছে, সে শীতের দেশে হাঁটতে চলে যাচ্ছে, বোঝাটা কার উপর পড়ছে, জনগণের উপরে পড়ছে। আমরা বেশ ফুর্তি করব, আনন্দ করব, উচ্ছ্বাস করব, কোটি কোটি টাকা উড়িয়ে দেবো, তার কোনো হিসাব নেই। ঠিক আছে, এখানে সেখানে সভা করব, জনসভা, তার সাথে একটা প্রশাসনিক নামটা ঢুকিয়ে দেবো, তাহলে সেই খরচটা চলে গেল সরকারের খরচ, অর্থাৎ জনগণের খরচ। তারপর আমরা ফুর্তি করে বেড়াবো। আর কি হবে না, টোটাল যে যেটা বার্ডেনটা, এই যে খরচটা হচ্ছে লাগাম ছাড়া খরচ, এই খরচটা জনগণের কাছে চালান করে দাও। জনগণ এরপরে জিনিসপত্রের দাম দিনের দিন বাড়ছে। ঠিক আছে, আর কি হচ্ছে না, উল্টো পাল্টা কিছু ফাইন দাও, ফাইন করো। এই যে ভেহিকেলসের যে ফাইন, সেই ফাইনে কি না বলছে যে একটা বাইকে যদি 3 জন ওঠে তাহলে ফাইন, তাহলে 3 জন কারা ওঠে, যাদের উপায় নেই, গরিব মানুষই সাধারণত ওঠে। সুতরাং তাদেরকেই মারো, গরিবকেই মারো, ফাইন দাও। ব্যাংকে বই কী করতে হবে, মিনিমাম 500 টাকা না 1000 টাকা রাখতে হবে, নাহলে ফাইন। কারা রাখতে পারে না 500 টাকা বা 1000 টাকা? গরিব মানুষই পারে না। যাদের টাকা আছে তাদেরকে অভাব আছে, 1000 টাকা থাকবে না? তাহলে সব দায়টা চাপিয়ে দাও। এইভাবে যদি প্রতিটা মানুষের কাছ থেকে যদি 150-200 টাকা করে ফাইন নেওয়া হয় ব্যাংকে, তাহলে কত কোটি টাকা আসে, কোটি কোটি টাকা লাভ হয়। তাহলে সবই বলছে গরিব মানুষকে মেরে দাও, গরিব মানুষের উপর সব চাপিয়ে দাও, তাদেরকে শোষণ করো, তারপরে নিজেরা উচ্ছ্বাস করো, আনন্দ করো, ফুর্তি করো। ঠিক আছে, অথচ জনকল্যাণকর রাষ্ট্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে এই গরিব মানুষগুলোকে কিভাবে রিলিফ দেওয়া যায়, গরিব মানুষকে কিভাবে একটু ভালোভাবে রাখা যায়, এইটার উপর সর্বাগ্রে কী করতে হবে, সর্বাগ্রে এটার উপর ফোকাস করতে হবে, এটার উপর নজর দিতে হবে। কিন্তু সেটা নেই, পুঁজিবাদী রাষ্ট্রের কাছে এটা আশা করা যায় না। উল্টে গরিব মানুষকে আরও গরিব করো, তাদেরকে শোষণ করো, এবং তাদেরকে ভিখারির মতো কিছু দিয়ে তাদেরকে সরকারের মুখাপেক্ষী করে রেখে দাও। এটাই হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্রের একটা মূল কৌশল। অর্থাৎ যাতে জনবিদ্রোহটা না হয়,
জনগণ যাতে বিপ্লব করে ওঠে না ওঠে, সরকারের বিরুদ্ধে বিদ্রোহী না হয়ে যায়, এই জন্য কি কিছু ভিক্ষার ব্যবস্থা করো, তাতেই তারা সন্তুষ্ট থাকবে। আর তারপরে উল্টো পথে তাদের শ্রমের বিনিময়ে যে ন্যূনতম অর্জন করছে সেটাকেও কিভাবে কেড়ে নেওয়া যায় সেটাও কিন্তু এই রাষ্ট্রের সব ব্যবস্থাই করে রাখে। ঠিক আছে, সেই কৌশল সবসময় কিন্তু অবলম্বন করে এই রাষ্ট্র। সুতরাং আধুনিক রাষ্ট্র কখনোই কি না সমগ্র সমাজের, এই আধুনিক যে পুঁজিপতি রাষ্ট্র, পুঁজিবাদী রাষ্ট্র, সেই রাষ্ট্র কখনোই কি না সামগ্রিকভাবে সমাজের কিন্তু কি না মঙ্গল করতে পারে না। অর্থাৎ সমগ্র সমাজের সকল মানুষের চিন্তা কিন্তু করে না। কতিপয় মানুষ, অর্থাৎ কতিপয় পুঁজিপতি মানুষ, সেই পুঁজিপতি মানুষের স্বার্থেই কিন্তু এই রাষ্ট্র পরিচালিত হয়। মানে মার্কস এঙ্গেলস কমিউনিস্ট পেস্টিতে আরও বললেন, দ্য স্টেট ইজ মেয়ারলি দ্য অর্গানাইজড পাওয়ার প্লাস ওভার অ্যানাদার। অর্থাৎ এটা হচ্ছে একটা সংগঠিত ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতাটা, যে ক্ষমতাটা কি একটা শ্রেণী অন্য শ্রেণীর উপর প্রয়োগ করে। অর্থাৎ পুঁজিপতি বুর্জোয়া শ্রেণী, সেই শ্রেণী কিন্তু কি না অন্য শ্রেণীর উপর এটা প্রয়োগ করে যায়। বিজনেস থাকবে, ব্যবসায়ীরা থাকবেন, বিজনেস করবেন, কিন্তু রাষ্ট্র যদি সব একেবারে সম্পূর্ণভাবে তাদের কাছে মাথা নত করে দেয়, অর্থাৎ যারা সরকার চালাচ্ছেন তারা যদি পুরোপুরি তাদের কাছেই বন্ধক রেখে দেন, তাদের কথা মতোই যদি রাষ্ট্রকে চালায়, তাহলে জনগণের যা হাল হওয়ার তাই হবে। অর্থাৎ জনগণের দুর্দশা দিনের দিন বাড়তে থাকবে এবং জনগণ দিনের পর দিন চরম থেকে চরমতম দুরাবস্থার দিকে কিন্তু এগিয়ে যাবে। এঙ্গেলস তার ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য অরিজিন অফ দ্য স্টেট, এটা বাংলা যেটা বলা হয় পরিবার, ব্যক্তিগত সম্পত্তি এবং রাষ্ট্র উৎপত্তি গ্রন্থে মন্তব্য করেছেন যে অনন্তকাল ধরে রাষ্ট্রের অস্তিত্ব ছিল না এবং বাইরে থেকেও সমাজের উপর রাষ্ট্রকে কিন্তু আরোপ করা হয়নি। উল্টে কি না সমাজ বিকাশের একটি স্তরে সমাজের মধ্য থেকেই রাষ্ট্র উৎপত্তি হয়েছে। রাষ্ট্র উৎপত্তি প্রমাণ করেছে যে সমাজ একটি কী হয়েছে না সমাজ একটি সমাধানহীন, সামঞ্জস্যহীন, আপোষহীন বিরোধে জড়িয়ে পড়েছে, যা প্রতিহত করা সমাজের পক্ষে সম্ভব নয়। সুতরাং এই বিরোধকে নিয়ন্ত্রণ করা এবং অর্থনৈতিক স্বার্থকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণীর মধ্যে যে শ্রেণী সংগ্রাম, সেই সংগ্রামকে প্রতিহত করার জন্য প্রয়োজন ছিল এমন একটি যন্ত্রের বা এমন একটি ক্ষমতার, যে ক্ষমতা কি করবে এই বিরোধকে প্রশমিত করবে এবং বিরোধকে একটি নির্দিষ্ট পরিধির মধ্যে আবদ্ধ রাখবে। আর এই ক্ষমতা ক্রমান্বয়ে সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করেছিল, আর এই ক্ষমতাই হলো রাষ্ট্র। তাহলে এঙ্গেলস বলছেন যে সমাজের অভ্যন্তর থেকে তিনি দেখালেন তার পরিবার, ব্যক্তিগত সম্পত্তি এবং রাষ্ট্র উৎপত্তি গ্রন্থে যে সমাজ বিকাশের স্তরে বা সমাজ বিকাশের বিবর্তনে এমন একটা পরিস্থিতির উদ্ভব হয়েছিল যখন কিন্তু কি না সমাজ একটা বিরোধে জড়িয়ে পড়ে। এই বিরোধটা কি না এমন বিরোধ যে বিরোধটার কোনো সমাধান করা যায় না, অর্থাৎ সমাধানহীন, কোনো আপোষের মধ্যে যার মীমাংসা করা যায় না, আপোষহীন, এবং যা সামঞ্জস্য বিধান করা যায় না, অর্থাৎ সামঞ্জস্যহীন। তাহলে সেই বিরোধটাকে তো দূর করতে হবে। যেমন আগে উদাহরণগুলো আমি দিয়ে বললাম যে এই যে কিছু ভাতা বা কিছু দান খয়রাতি যদি না দেওয়া হয় তাহলে কি হবে, সমাজের মধ্য থেকে একটা কি হবে না বিস্ফোরণ তৈরি হবে, অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে একটা বিদ্রোহ হবে। তেমনি কি না এই যে সমাজ বিবর্তনের ইতিহাসে আমরা যদি দেখি তাহলে দেখব যে এই যে বিরোধ, এই বিরোধটাকে তো নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক আছে, নাহলে তো বিপ্লব হবে, বিদ্রোহ হবে, পুঁজিপতিরা তো তাদের স্বার্থ চরিতার্থ করতে পারবে না। তাহলে কি হবে, তার জন্য কি না একটা ক্ষমতার দরকার, যে ক্ষমতাটা কি করবে না এই বিরোধকে নিয়ন্ত্রণ করবে, এই বিরোধকে একটা নির্দিষ্ট পরিধির মধ্যে আবদ্ধ রাখবে। সুতরাং এই যে একটা বিশাল ক্ষমতা, এই ক্ষমতাটাই হলো রাষ্ট্র। অর্থাৎ রাষ্ট্র তো বর্তমানে আমরা যদি দেখি তাহলে বর্তমানেও কিন্তু রাষ্ট্রের এই চরিত্রের আমূল পরিবর্তন হয়নি, কিছুই। হয়েছে কি ভারতবর্ষের দিকে আমরা যদি দেখি, আগে বললাম যে ভারতবর্ষে এখন পুঁজিপতিদের স্বর্গরাজ্য, এই যে রাষ্ট্র, সেই রাষ্ট্র পুরোপুরি বুর্জোয়া রাষ্ট্র এখন। সুতরাং এখানে আমরা যদি দেখি
তাহলে মানুষের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। অর্থাৎ সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে গেলেই বিভিন্ন জায়গায় দেখলাম যে তাদেরকে সাংবাদিকদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, বা অনেক খুনও হয়ে গেছেন অনেক সাংবাদিক, অনেক লেখক যারা বাস্তব পরিস্থিতিকে বিশ্লেষণ করে লিখছিলেন। সেরকম কোনো আন্দোলন হলে সেই আন্দোলনগুলোকে যে কোনো উপায়ে দমন করার চেষ্টা চলছে। নেতা বা নেতৃস্থানীয় ব্যক্তিদের বিভিন্ন ফলস কেস দেওয়া হচ্ছে। এইভাবে কি হচ্ছে না, এই যে রাষ্ট্র ক্ষমতা এইভাবেই কিন্তু কি না বিরোধটাকে নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ এই বিরোধটাকে কিন্তু বিস্ফোরিত হতে দিচ্ছে না। এই জন্য মার্ক্সবাদীরা বলছেন যে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র। অর্থাৎ তারা ইতিহাস পর্যালোচনা করে দেখালেন যে আদিম সাম্যবাদী সমাজে কোনো শ্রেণী ছিল না। কেন শ্রেণী ছিল না? না সেখানে ব্যক্তিগত সম্পত্তি ছিল না। কেননা ব্যক্তিগত সম্পত্তিকে কেন্দ্র করে সমাজে দুটো শ্রেণীর তৈরি হয়, শ্রেণীর সৃষ্টি হয়, হ্যাভস এবং হ্যাভস নট। এক দলের আছে, এক দলের নেই, অর্থাৎ ধনী এবং গরিব, বুর্জোয়া এবং প্রলেতারিয়েট। তাহলে এই কিন্তু কি না পরবর্তী ক্ষেত্রে দেখা গেল তাহলে সেইখানে রাষ্ট্রের প্রয়োজন হয়নি, রাষ্ট্র ছিল না। আদিম সাম্যবাদী সমাজে রাষ্ট্র ছিল না। রাষ্ট্রের প্রয়োজন হলো দাস সমাজে, যখন ব্যক্তিগত সম্পত্তির উৎপত্তি হলো এবং সমাজ দুটো শ্রেণীতে বিভক্ত হয়ে গেল, দাস প্রভু এবং একদিকে দাস প্রভুরা আছে অর্থাৎ দাস মালিকরা, আর একদিকে আছে কৃতদাসরা। তাহলে এই কৃতদাসদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কৃতদাসরা তো বিদ্রোহ করবে প্রতি মুহূর্ত, দিনের পর দিন তো এই শোষণ বঞ্চনা, এই পশুর মতো যে আচরণ, এটা তারা সহ্য করবে না। সুতরাং যাতে না বিদ্রোহ করতে পারে সেই জন্য একটা ক্ষমতার দরকার ছিল, একটা যন্ত্রের দরকার ছিল। সেই যন্ত্রটি হলো রাষ্ট্র। তাহলে এই দাস সমাজে প্রথম রাষ্ট্রের উৎপত্তি হল। এবং সামন্ততান্ত্রিক সমাজে এই রাষ্ট্রে আমরা দেখলাম যে সেখানে সামন্ত প্রভুদের স্বার্থ রক্ষার্থে সেই রাষ্ট্র পরিচালিত, এবং পরবর্তী ক্ষেত্রে বুর্জোয়া সমাজ, সেই বুর্জোয়া সমাজে বুর্জোয়াদের বা পুঁজিপতিদের স্বার্থ রক্ষার্থে সেই রাষ্ট্র মূলত পরিচালিত হচ্ছে। তাহলে কি দেখছি না দাস সমাজ থেকে আমরা যদি দেখি তাহলে দেখব যে সমাজে যে শ্রেণী ক্ষমতাশালী হলো এবং উৎপাদনের উপায়ের মালিক হলো, তারাই কিন্তু কি না তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য এবং উৎপাদনের উপায়ের যে মালিকানা, অর্থাৎ সেই মালিকানাকে ধরে রাখার জন্য, এবং এই উৎপাদন করতে গিয়ে তো অন্যের শ্রমকে তো আত্মসাৎ করতেই হবে, অন্যের শ্রমকে তো ব্যবহার করতেই হবে, এবং অন্যের শ্রমকে ব্যবহার করে তাদের শ্রমের মূল্যটাকে আত্মসাৎ করার জন্যই কি হয়েছে না রাষ্ট্র নামক একটা প্রতিষ্ঠান বা রাষ্ট্র নামক একটা ক্ষমতা, রাষ্ট্র নামক একটা যন্ত্রের কিন্তু উৎপত্তি হয়েছে। এই জন্য লেনিন দ্য স্টেট অ্যান্ড রিভলিউশন গ্রন্থে বললেন, দ্য স্টেট ইজ অ্যান অর্গান অফ ক্লাস রুল, দ্য অর্গান অফ অপারেশন অফ ওয়ান ক্লাস বাই অ্যানাদার। অর্থাৎ রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র। এই যন্ত্রের মাধ্যমে কি করা হয় না এক শ্রেণী অন্য শ্রেণীকে শোষণ করে। তাহলে সেই দাস সমাজ থেকে সামন্ততান্ত্রিক সমাজ পর্যন্ত আমরা যদি দেখি তাহলে কি রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র হিসাবেই কাজ করে এসছে। এবং এই যে বুর্জোয়া রাষ্ট্র বর্তমানে, তাহলে সেই বুর্জোয়া রাষ্ট্রের দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে সেখানেও কি দেখব না সেখানেও দেখব রাষ্ট্র কিন্তু শ্রেণী শোষণের যন্ত্র হিসাবেই কাজ করে চলেছে। এই বুর্জোয়া রাষ্ট্রকে আপাতত মনে হয় যে এটা প্রগতিশীল রাষ্ট্র, এটা সমাজকে বা রাষ্ট্রকে উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, ভারতবর্ষের দিকেই যদি দেখি যে মানুষ খেতে পাচ্ছে না, গরিব মানুষের সংখ্যা দিনের দিন বেড়েই চলেছে, মানুষের দুর্দশা চরম পর্যায়ে পৌঁছাচ্ছে, দ্রব্যমূল্য দিনের পর দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে, অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতা একেবারে কমে গেছে, মূল্যবৃদ্ধি এত বৃদ্ধি পেয়েছে। তাহলে এইভাবে অথচ কি না এই যে ভারতবর্ষকে রাষ্ট্রের যে স্লোগান, সরকারের যে স্লোগান, সেই স্লোগান কি দিচ্ছে না আচ্ছে দিন, অর্থাৎ যা দিন ছিল ভারতবর্ষে সে থেকে আরও ভালো ভারতবর্ষ দিনের দিন উন্নতিই করে চলেছে। কিসের উন্নতি? যেখানে জিনিসপত্রের দাম লাগাম ছোঁয়া, অর্থাৎ 70 টাকা 80 টাকার যে ডিজেল, সেই ডিজেল বা পেট্রোল সেইটা আমরা এখন কিনছি 100 থেকে 120 টাকা। মাছ
যে বাজারে 80 থেকে 100 টাকার মধ্যে, সেটা 200-250 টাকার নিচে কোনো মাছ নেই। ডাল দিকে যদি দেখি, তাহলে কি 70-80 টাকার ডাল এখন 180, 170। তাহলে এরকম প্রত্যেকটা জিনিসের যদি দেখি, তাহলে দ্রব্যমূল্য দিনের দিন বেড়েই চলেছে, মানুষের দুর্দশাও বেড়ে চলেছে, মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, মানুষের মানোন্নয়ন কমে যাচ্ছে, অথচ বলছে আচ্ছে দিন। তাহলে কিসের আচ্ছে দিন, কাদের আচ্ছে দিন, এটা কিন্তু ভাবতে হবে। অবশ্যই আচ্ছে দিন একটা শ্রেণীর আচ্ছে দিন। তারা কি না শোষণ করার, অর্থাৎ মানুষকে শোষণ করার একটা অবাধ লাইসেন্স কিন্তু পেয়ে গেছে এই সরকারের কাছ থেকে। অর্থাৎ এই সরকার হচ্ছে তাদের একেবারে বন্ধু সরকার এবং তাদের মনোমত সরকার। যা বলে, যখন যেভাবে চালায়, তখন কিন্তু সেভাবেই চলছে, সেভাবেই সরকার কিন্তু সেই নীতিগুলো নিয়োগ করে যাবে, মানে সেই নীতিগুলো কিন্তু নিয়ে চলেছে এই সরকার সেভাবেই। সুতরাং এই যে আধুনিক রাষ্ট্র, বুর্জোয়া রাষ্ট্র, এই রাষ্ট্র প্রগতিশীল বলে মনে হতে পারে, কিন্তু আদতে কিন্তু প্রগতিশীল নয়। অর্থাৎ আমরা যদি দেখি যে আগের সাথে যদি তুলনা করি ভারতবর্ষের, তাহলে ভারতবর্ষকে বলছে শক্তিশালী করা হচ্ছে, আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষ একটা বিশাল জায়গায় পৌঁছে গেছে, সেখানে সমীহ আদায় করছে ভারতবর্ষ। তো এর আগে যদি বলি, তা এর আগে যে সরকার ছিল তখন কি প্রতিদিনই যুদ্ধ লেগে থাকতো? প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে আজকে যা সম্পর্ক, তার থেকে তো মনে হয় প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক অনেক ভালো ছিল আগে। তাহলে ভারতবর্ষকে কি সবসময় অন্য রাষ্ট্র আক্রমণ করেছে? অন্য রাষ্ট্র কি অধিগ্রহণ করে নিয়েছে ভারতবর্ষকে? তাহলে কিসের শক্তিশালী হয়েছে, বা কোন অর্থে বলা হচ্ছে যে অনেক শক্তিশালী হয়েছে? মানুষকে একেবারে নিষ্পেষিত করে, মানুষকে একেবারে নিংড়ে নিয়ে তারপরে যদি বলি যে আমি চাঁদে মানুষ পাঠাচ্ছি, চাঁদে আমি চন্দ্রযান পাঠাচ্ছি, আর প্রতিরক্ষা খাতে বা মিসাইল বা বড় বড় সব অস্ত্র ফস্ত্র যেগুলো তৈরি করছি, আমার বিমান বহর এত বেড়ে গেছে, আমার প্রতিরক্ষা ক্ষেত্রে এত শক্তিশালী, এত সৈন্য এই আছে, অমুক আছে, ট্যাঙ্ক আছে, ফ্যাঙ্ক আছে, এই আছে, সব কিছু যদি বলি, তাহলে প্রশ্ন একটাই আসে যে এতদিন কি ভারতবর্ষ সবসময় বিদেশিদের আক্রমণের মুখেই পড়েছে এবং ভারতবর্ষ কি অধিগ্রহণ করে নিয়েছে অন্য রাষ্ট্র? স্বাধীনতার পর থেকে যদি আমরা দেখি, কিন্তু তখন মানুষের মানোন্নয়ন এত খারাপ ছিল না এবং জিনিসপত্রের দামও কিন্তু একটা কি না লিমিটে ছিল, অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল এবং সর্বোপরি মানুষ কিন্তু মানুষ হিসাবে বাঁচতে পারছিল। অর্থাৎ সে কিন্তু বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীটাকে আমরা যদি দেখি, তাহলে তারা কিন্তু মর্যাদার সাথে মাথা উঁচু করে কিন্তু বাঁচছিল এই সরকার আমলে। এই যে পুঁজিবাদের, আমি বলেছি যে ভারতবর্ষ এখন পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়ে চলছে। এখন যদি আমরা দেখি, তাহলে এখন আমরা কি দেখব না, এখন দেখব সেই পরিস্থিতিটা কিন্তু আর নেই। অর্থাৎ মানুষ আর মাথা উঁচু করে মান সম্মানের সাথে যে বেঁচে থাকবে তার মর্যাদা নিয়ে, সেটাও কিন্তু নেই। আর কি হচ্ছে, উল্টো দিক দিয়ে মানুষের ব্রেনগুলোকে ইনঅ্যাক্টিভ করে দেওয়ার চেষ্টা চলছে। কীরকম না, যাতে তোমাকে অন্য কোনো চিন্তা না করতে হয়, ঠিক আছে? অর্থাৎ এই শিক্ষা ক্ষেত্রটাকে একটা পঙ্গু করে দেওয়ার চেষ্টা চলছে। সবাইকে বলে দেওয়া হচ্ছে নাকি না পরীক্ষায় বসলেই পাস করো, বেশি বেশি নাম্বার দিয়ে দাও। কোনো নেতা নেত্রী আবার বলছেন যে আমি বলেছি সবাইকে 90% বেশি বেশি নাম্বার দাও, অর্থাৎ পড়াশোনার দরকার নেই, নাম্বারটা নিয়ে নাও। আর কি না যুব সমাজকে অ্যাডিকশন করে দাও, অর্থাৎ তাদেরকে মদে বা অন্যান্য মোহে আদার্স এন্টারটেনমেন্ট দিয়ে সবসময় তাদেরকে কি না একেবারে মোহিত করে রেখে দাও, যাতে তাদের এই যে শোষণ চলছে, ঠিক আছে, একেবারে নিংড়ে নেওয়া শোষণ, এই শোষণটা যাতে তাদের গোচরে না আসে, দৃষ্টিগোচরে না আসে, অর্থাৎ এই নিয়ে তারা যাতে মাথা না ঘামায়। অর্থাৎ অধিকাংশ মানুষকে কি হচ্ছে, দৃষ্টিটা এই দিক দিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তাহলে অন্যদিকে ঘুরিয়ে করলে কি হবে না, নিজেদের আরও সুবিধা হবে, পুঁজিপতিদের আরও সুবিধা হবে। এবং আগেই বলেছি যে সরকার, সেই সরকার কিন্তু এখন আর নিজেদের নিয়ন্ত্রণে পুরোপুরি চলে গেছে পুঁজিপতিদের নিয়ন্ত্রণে। পুঁজিপতিরা যেভাবে চালাচ্ছে, যা বলছে, সেটাই কিন্তু সরকার
করে চলেছে। অর্থাৎ সরকারের যে নিজস্বতা, সরকারের একটা যে জনমুখী ভূমিকা, সেই ভূমিকা থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কিসের জন্য সরকার? কাদের জন্য সরকার? সাধারণ জনগণের জন্য, সাধারণ জনগণের মান উন্নয়নের জন্য, সাধারণ জনগণ যাতে ভালো থাকে, সেই জন্যে সরকার যাতে একটা জনকল্যাণকর রাষ্ট্র হয়, সেইটা দেখা সরকারের কাজ। কিন্তু সেখানে আমরা সরকারকে কিন্তু দেখতে পাচ্ছি না। সরকার কি করছে না, পুঁজিপতিদের দোসরে পরিণত হয়েছে এবং পুঁজিপতিরা যেভাবে চালাচ্ছে সেভাবেই চলছে। এবং এই যে দৃষ্টিটা, সাধারণ মানুষের দৃষ্টিটা ফিরে দেওয়ার জন্যে বিভিন্ন ধরনের কলাকৌশলের অবলম্বন করা হচ্ছে। কখনো ধর্মে লাগিয়ে দেওয়া হচ্ছে, কখনো রাষ্ট্রের সাথে যুদ্ধের জিগির তুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ মানুষকে রাষ্ট্রীয় কার্যাবলী থেকে, সরকারের কাজ কারবার থেকে বিমুখ করে রেখে দেওয়া হচ্ছে। সরকার কি করছে না করছে এ ব্যাপারে যেন সাধারণ মানুষ মাথায় না ঘামায়। যখন কিছুতেই না সামাল দেওয়া যায় তখন হচ্ছে ধর্মটাকে নিয়ে আসা হয়। সাম্প্রদায়িকতা, কিছু চ্যানেল আর কিছু আমাদের মোবাইলে যারা বিভিন্ন ধরনের ভিডিও করেন তারাও দেখবো সব সময় তখন ওই সাম্প্রদায়িকতাগুলোকে চালিয়ে যাচ্ছে। অর্থাৎ হিন্দু আর মুসলমান করে মানুষের দৃষ্টিটা ঘোরানোর চেষ্টা চলছে। এ বলছে আমি রাম মন্দির করছি, তো এই বলছে আমি জগন্নাথ মন্দির করছি, এইভাবেই চলছে। কিন্তু মানুষের আসল যে রুটি রুচির জায়গা, সেইগুলোর কথা কিন্তু ভাবছে না এবং মানুষকে এগুলো ভাবতে দিচ্ছে না, তাদেরকে মোহিত করে রাখছে অন্যভাবে। এই যে বুর্জোয়া রাষ্ট্র, এই বুর্জোয়া রাষ্ট্রে কি হচ্ছে না, এই সমস্ত কিছু ঠিক আছে। বুর্জোয়া রাষ্ট্র মানেই হচ্ছে কি না, বুর্জোয়া রাষ্ট্র হচ্ছে এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্র কি হয় না, সমাজের থেকে উৎপত্তি হয়ে সমাজের ঊর্ধ্বে নিজেকে অবস্থান করে, মানে স্থাপিত করে। অর্থাৎ সমাজের বাইরে একটা ক্ষমতা হিসাবে কিন্তু নিজেকে প্রতিপন্ন করতে সম্ভব হয় বা সক্ষম হয়। তাহলে কি, সুতরাং সমাজের সাথে আর সম্পর্কটা থাকছে না। উৎপত্তি হচ্ছে সমাজ থেকে, তারপরে সমাজের ঊর্ধ্বে নিজেকে স্থাপন করছে এবং ঊর্ধ্বে স্থাপন করে একটা বিশাল ক্ষমতা হিসাবে প্রতিপন্ন হচ্ছে। আর এই ক্ষমতা অবশ্যই কি না, একটা দমনমূলক ক্ষমতা। এই দমনমূলক ক্ষমতার প্রধান হচ্ছে, দমনমূলক ক্ষমতার যে হাতিয়ার, সেই প্রধান হাতিয়ার হচ্ছে কি না পুলিশ এবং সৈন্যবাহিনী। এর মাধ্যমে দমনমূলক ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্র। এবং কিছু প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলো কি, এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে জেলখানা, আদালত এবং সর্বোপরি আমলাতন্ত্র মাধ্যমে। অর্থাৎ বিভিন্ন ধরনের আমলাতন্ত্রের বিভিন্ন ধরনের অফিসাররা আছেন, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আছেন, সচিব লেভেল বলুন বা পুলিশের ক্ষেত্রে ডিজিআইজি লেভেলের বলুন, সবাইকে কিন্তু কি না এরা করায়ত্ত করে রাখে। তাদের নিজের মনের মতো ব্যক্তিদেরকে সেখানে বসানো হয় এবং তাদের সহযোগী হিসাবে যাতে কাজ করে সেইভাবেই কিন্তু এদেরকে নিয়ন্ত্রণ করা হয়। সুতরাং পুঁজিবাদী রাষ্ট্রে যে আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্র কি, আমলাতন্ত্র পুরোপুরি হচ্ছে পুঁজিবাদীদের নিয়ন্ত্রিত আমলাতন্ত্র। অর্থাৎ এরা কি করে না, সব সময় কিভাবে সেই রাষ্ট্রটাকে স্থিতাবস্থা দেওয়া যায়, অর্থাৎ বুর্জোয়া রাষ্ট্রকে স্থিতাবস্থা দেওয়া যায়, সেই চেষ্টাই কিন্তু করে যায় সব সময়। আর বুর্জোয়া রাষ্ট্রে আমলাতন্ত্র সেভাবেই গঠিত করা হয়, নিজেদের মনোমত ব্যক্তিদেরকে, নিজেদের মতাদর্শে বিশ্বাসী ব্যক্তিদেরকে কিন্তু সেই সব পদে রাখা হয় এবং তারা কিন্তু সেইভাবেই পরিচালনা করে পুরো ব্যবস্থাটাকে, রাষ্ট্র কাঠামোটাকে। আর এছাড়া কি না, বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন স্কুল, কলেজ বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন যে গণমাধ্যমগুলো আছে, তার প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়া হোক, ঠিক আছে, সব ক্ষেত্রে কি না সবাইকে এরা কি না নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং নিয়ন্ত্রণে নিয়ে এসে এদের মাধ্যমে নিজেদের যে মতাদর্শ, সেই মতাদর্শটা প্রতিষ্ঠার চেষ্টা করে। অর্থাৎ সবসময় এদের মাধ্যমে প্রচার করা হয়, এগুলোর মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, যে এই রাষ্ট্র যা করছে সবই ভালো করছে, সবই জনগণের মঙ্গলের জন্য করছে এবং এই রাষ্ট্রের
এত ভালো কাজ করছে জনগণের জন্যে যে তা তুলনা করা যায় না। পুঁজিপতিদের সুবিধা সব থেকে বেশি হয় শাসক যত দুর্বল হয়, অর্থাৎ শাসকের দক্ষতা, শাসকের যোগ্যতা, শাসকের শিক্ষাগত যোগ্যতা যত কম হবে, পুঁজিপতিদের কিন্তু ততই বেশি সুবিধা। কেন, তারা তত বেশি এদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে, আর এরা সেটাই চায়। এই জন্যে কী করে না, দুর্বল বা অদক্ষ বা শিক্ষাগত যোগ্যতা কম এই রকম শাসককে তারা ফুলিয়ে ফাঁপিয়ে এমনভাবে নিয়ে আসে জনগণের সামনে, বা এমনভাবে প্রচার মাধ্যমকে সেইভাবে কাজে লাগায় যে জনগণ মনে করে তাদের ভগবানকে পেয়ে গেছে কাছে। কিন্তু আদতে এদের নিজস্বতা বলে কিছু থাকে না, এরা পুরোপুরি নিয়ন্ত্রিত হয় পুঁজিপতিদের দ্বারা। অর্থাৎ পুতুল নাচের মতো দড়িটা বাঁধা আছে জমিদারদের, পুঁজিপতিদের হাতে, যেমন বলাচ্ছে সেই রকম বলছে, ঠিক আছে। সুতরাং সেইভাবেই তারা কাজ করে যায়, অর্থাৎ পুঁজিপতিদের তত বেশি সুবিধা। ওই জন্যে সরকারি যে পদগুলো বড় বড় আছে, সেই পদগুলোতে সবসময় যদি দক্ষ, যোগ্য এবং অবশ্যই অভিজ্ঞ ব্যক্তি, শিক্ষিত অভিজ্ঞ ব্যক্তি যদি না বসেন, তাহলে কিন্তু, অর্থাৎ যাদের অভিজ্ঞতা অনেক বেশি, যাদের পড়াশোনার পরিধিটা অনেক বেশি, পড়াশোনার পরিধি অনেক বেশি থাকলেই তাদের ইতিহাস বোধটা অনেক বেশি থাকবে, এবং ভালো মন্দ, ন্যায় অন্যায় বিবেচনা করার ক্ষমতাটা অনেক বেশি থাকবে। তারা যদি না বসেন, তাহলে কিন্তু সেই দেশের পক্ষে খুবই সেটা দুর্ভাগ্যজনক, এবং জনগণের কাছেও সেটা কিন্তু এক বিশাল বিপদ। সুতরাং আর পুঁজিপতিরা এটা চাইবে না। পুঁজিপতিরা চাইবে যে সেই ব্যক্তিকে বা সেই নেতা নেত্রীকে যে যায় সে তাদের মতো করে চলবে, ঠিক আছে। সেরকম ভারতবর্ষের ক্ষেত্রে মহা বিপদ দেখা দিচ্ছে যে পুঁজিপতিরা নিজেদের স্বার্থে একটা যে ভয়ঙ্কর কাজ করছে, ভারতবর্ষের যৌথ পরিবারগুলোকে ভেঙে দেওয়ার কাজে নেমেছে। অর্থাৎ যৌথ পরিবারের ধারণাটাকে ভেঙে দাও। তারা কি চায়, তারা সবসময় চায় পুঁজির সম্প্রসারণ হোক, আরও বাজার চায়। তাহলে একটা যৌথ পরিবারে যদি 4 ভাই একসাথে থাকে বা 2-3 ভাই একসাথে থাকে, তাহলে কি হবে না, সেখানে একটা টিভি, একটা ফ্রিজ, একটা ওয়াশিং মেশিন, কিন্তু এগুলোকে ভাগ করে দাও। আর তাদের ফ্যামিলিতে 4 ভাই আছে, 4 ভাগ করে দাও। 4 ভাগ করে কী করলে কী হবে, সেখানে 4টে ফ্রিজ আসবে, 4টে টিভি আসবে, 4টে কেবল কানেকশান হবে। এরকম যদি আমরা সব দেখি, ভাতের হাঁড়িও 4টে, এবং তাহলে এক্সপেন্ডিচার প্রচুর বেড়ে গেল, মানে তাদের বাজারটা এক্সপান্ড হলো। এইভাবে কি হচ্ছে, আমরা যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখি বা সারা ভারতবর্ষের ক্ষেত্রেও এটা দেখা যাবে যে এই একটা খেলা চলছে যে যৌথ পরিবারগুলোকে কিভাবে ভেঙে দেওয়া যায়। টিভি সিরিয়ালগুলোতে যেসব নাটকগুলো এখন দেখা যায়, সবই হচ্ছে পরিবারকে ভেঙে দেওয়ার চক্রান্ত। অর্থাৎ যৌথ পরিবারের ধারণাটা রেখো না। সবাই দেখা যাবে যে টিভি সিরিয়ালগুলো যদি ভালোভাবে লক্ষ্য করা যায়, তাহলে কিভাবে এই যৌথ পরিবারগুলোকে ভেঙে দেওয়া যায়। যৌথ পরিবারগুলোকে না ভাঙলে বাজার এক্সপান্ড হচ্ছে না, অর্থাৎ এক্সপান্ড হতে হবে। অর্থাৎ সেই রকম পরিবারের মধ্যে কেচ্ছা কেলেঙ্কারি, একটা মেয়ের 25টা বিয়ে, এইরকম করে এরকম সব গল্প, এরকম গল্পগাথা, সেখানে দুর্নীতি যেন কোনো ব্যাপারই নয়, এই জিনিসগুলো দেখানো হচ্ছে, এগুলো সাধারণ ব্যাপার। সেই সবগুলো দেখানো হচ্ছে। সর্বোচ্চ নেতা নেত্রীকে দিয়ে বলা হচ্ছে যে বাড়ির বৌমারাও পরকীয়া করুক, ঠিক আছে। সুতরাং মূল উদ্দেশ্য হচ্ছে পুঁজিপতিদের যে উদ্দেশ্য যৌথ পরিবারগুলোকে ভেঙে দেওয়া। এবং আমরা দেখছি যে এই যে বেশ কিছুদিন ধরে, ঠিক আছে, কলকাতার প্রাক্তন মেয়র, তাদের যে কেচ্ছা প্রেম কাহিনী, সেটাকে নিয়ে গণমাধ্যমগুলো ঘন্টার পর ঘন্টা টকশো করে যাচ্ছে, যেগুলো সমাজে কোনো মানে রুচিশীলতার মধ্যেই পড়ে না, যেগুলো ছি করার ব্যাপার, ঠিক আছে। আমাদের সাধারণ সমাজে মধ্যবিত্ত পরিবারে যেগুলো ছিল, ঠিক আছে, সেইগুলোকে তাদেরকে মহান সাজানো হচ্ছে, ঠিক আছে, যেন এটা একটা মহান কাজ করছে। একজন তার পরিবার, তার বউ ছেলে মেয়ে ছেড়ে অন্যজনের সাথে প্রেম করছে, আর একজন তার স্বামীকে ছেড়ে অন্য একজনের সাথে প্রেম করছে, আর এইটাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা কি চলছে না, টক শো চলছে, ঠিক আছে। তাদেরকে একেবারে হিরো হিরোইন বানিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে মহান বানিয়ে দেওয়া হচ্ছে। মূল উদ্দেশ্য কী? মূল উদ্দেশ্য হচ্ছে যে যৌথ পরিবারগুলোকে ভেঙে দিয়ে বাজারটাকে এক্সপান্ড করা। অর্থাৎ পুঁজিবাদ এমন একটা চরম পর্যায়ে এখানে পৌঁছে গেছে, নির্লজ্জ পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে কি হচ্ছে না, একদিকে মানুষের অবস্থা চরম পর্যায়ে পৌঁছে গেছে, আর
দিনের দিন আরও পৌঁছাচ্ছে। আর অন্যদিকে কি হচ্ছে না, এই যে একটা সমাজ বলে একটা বিশাল বিষয়, এই সমাজটাকে কিন্তু পুরো ভেঙে দেওয়া হচ্ছে। কেন, এই সমাজের ঊর্ধ্বে অবস্থান করছে রাষ্ট্র, আর এই রাষ্ট্রের দোসর হিসাবে কাজ করছে সরকার। ঠিক আছে, সুতরাং কি না, পুরোপুরি সেইভাবেই কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রিত হচ্ছে। পুরোপুরি এখন কি হচ্ছে না, পুঁজিপতিদের নিয়ন্ত্রণে। সুতরাং এর থেকে মুক্তি কি, এর থেকে মুক্তি আনতে পারবে জনগণে। জনগণকেই সচেতন হতে হবে, জনগণকেই বুঝতে হবে, আর জনগণকেই নিজের ভালোটা যদি বুঝতে না পারে তাহলে কিন্তু চরম বিপদ মানুষের মধ্যে। সুতরাং যেটা বলছিলাম যে বুর্জোয়া রাষ্ট্র এমনিতে দেখলে মনে হবে যে প্রগতিশীল রাষ্ট্র, কিন্তু এটা হচ্ছে প্রগতি বিরোধী রাষ্ট্র। এটা শ্রমিক কৃষকদের বসে রাখার যন্ত্র বিশেষ। এবং কি না, এই যে বুর্জোয়া রাষ্ট্রে আমরা দেখছি যে এই গণপরিষদ, আদালত, গণমাধ্যম, বাক স্বাধীনতা, এই সবই হচ্ছে কি না ওই শোষণকে মসৃণ করার উপায় মাত্র এগুলো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে যে কিছুদিন আগে যেটা হলো, মানুষের শেষ আশ্রয়স্থল বা আশা ভরসার জায়গা ছিল আদালত। ঠিক আছে, আদালতের উপর মানুষ বিশ্বাস হারায়নি, এবং আদালতের সম্পর্কে কিছু বলাও যায় না। ঠিক আছে, সেটা আদালত অবমাননার দায় পড়ে যায়। কিন্তু একজন বিচারপতির বাড়ি থেকে যখন 15 কোটি টাকা উদ্ধার হয় তখন তো মানুষ কথা বলবেই। ঠিক আছে, তাহলে মানুষ কার কাছে যাবে? এই পুঁজিবাদী রাষ্ট্রে বিচার ব্যবস্থা, অর্থাৎ এই যে বিচারপতি 15 কোটি টাকা কোথা থেকে পেল? তার ঘরে ক্যাশ, যদি সেটা মানে সৎ উপায় হতো তাহলে কিন্তু ঘরে ক্যাশ থাকতো না, সেটা সাদা টাকা হিসাবেই থাকতো, ব্যাংকে হিসাব থাকতো, ইনকাম ট্যাক্সের অফিসে হিসাব থাকতো, কিন্তু তার কোনো শাস্তি হয়নি বা তাকে বিষয়ে খুব বেশি জবাবদিহি করতে হয়েছে বলেও মনে হয়নি। তাকে শুধু যে আদালত থেকে দিল্লিতে এসেছিলেন সেই আদালতে নাকি আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, এলাহাবাদ হাইকোর্টে না কোথায় ছিলেন সেখানে। তাহলে মানুষ যাবে কোথায়? আদালত পর্যন্ত কিন্তু পুঁজিপতিতে হাত প্রসারিত। সুতরাং পুঁজিবাদী রাষ্ট্রে মার্ক্সবাদীরা বলেন যে পুঁজিবাদী রাষ্ট্রের সমস্ত কিছুই, অর্থাৎ উপরিকাঠামো বলে যা কিছু আছে সমস্ত কিছুই কিন্তু কি না পুঁজিপতিদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, বুর্জোয়াদের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। আমরা কিন্তু এগুলো থেকে কিন্তু এটাই দেখছি। তাহলে এই শোষণ থেকে মুক্তির উপায়টা কি? না, এই শোষণ থেকে মুক্তির উপায় হিসাবে মার্ক্সবাদীরা বলছেন যে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। সমাজতান্ত্রিক রাষ্ট্রেই এই শোষণ থেকে মুক্তি মিলবে। অর্থাৎ জনগণের বিপ্লবের মাধ্যমে মানুষ যখন তাদের শর্তটা বুঝতে পারবে এবং তাদের মধ্যে শ্রেণী সচেতনতা আসবে, অর্থাৎ ক্লাস ইন ইটসেলফ, এটা যখন ক্লাস ফর ইটসেলফে পরিণত হবে, অর্থাৎ একজন কৃষক বুঝছে আমি কৃষক, একজন শিক্ষক বুঝছেন আমি শিক্ষক, কিন্তু সমস্ত শিক্ষক যখন বুঝবে, এটা হচ্ছে একটা ক্লাস ইন ইটসেলফ, এই চেতনাটা আছে, কিন্তু এইটাকে কি হবে ক্লাস ফর ইটসেলফে পরিণত করতে হবে। অর্থাৎ আরও যা শিক্ষক আছেন সবাই, এই সকল শিক্ষক একটা শ্রেণী বা সকল কৃষক একটা শ্রেণী, আমাদের স্বার্থ এক, এটা যখন বুঝবে, অর্থাৎ ক্লাস ইন ইটসেলফে ক্লাস ফর ইটসেলফে যখন পরিণত হবে, তখন কি হবে, তখনই সমাজে পরিবর্তন আসবে। অর্থাৎ তখন সমস্ত খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, সর্বহারা মানুষ ঐক্যবদ্ধ হবে, এবং ঐক্যবদ্ধ হলেই কিন্তু বিপ্লব সম্পন্ন হবে। বিপ্লব সম্পন্ন হওয়ার পর রাষ্ট্র ক্ষমতা কিন্তু নিজেদের দখলে নিতে হবে। রাষ্ট্র ক্ষমতা নিজের দখলে নিয়ে সর্বহারার এক নায়কত্ব প্রতিষ্ঠা করতে হবে, প্রলেতারিয়ান ডিক্টেটরশিপ। অর্থাৎ এই যে সর্বহারা রাষ্ট্র বা এই যে প্রলেতারিয়ান ডিক্টেটরশিপ প্রতিষ্ঠা হলো, এটাই হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। এখানে কি হবে, এই যে এতদিন ধরে শোষণ বঞ্চনা চলে আসছিল, এই যে হ্যাভস এবং হ্যাভস্ট্রান্টদের মধ্যে একটা বিশাল ফারাক ছিল, এই ফারাকটা থেকে মানুষ মুক্তি পাবে, এই ফারাকটা দূর করতে হবে। অর্থাৎ সমাজে সাম্য প্রতিষ্ঠা করতে হবে, এবং সাম্য প্রতিষ্ঠার পূর্ব শর্তই হচ্ছে এই সমাজতান্ত্রিক রাষ্ট্র। এই সমাজতান্ত্রিক রাষ্ট্রে আস্তে আস্তে শোষণ নির্মূল হবে, ব্যক্তিগত সম্পত্তির বিনাশ হবে এবং সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে। সুতরাং সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা
এটাই হচ্ছে একমাত্র উপায়। মার্ক্সবাদীরা মনে করে যে এই শোষণ থেকে মুক্তি পেতে গেলে, এই বঞ্চনা থেকে মুক্তি পেতে গেলে, বুর্জোয়া রাষ্ট্রের এই দমন পীড়নমূলক যে রাষ্ট্রযন্ত্র, সেই রাষ্ট্র থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে না, সর্বহারা শ্রেণীর ঐক্য প্রতিষ্ঠা করতে হবে, এবং সর্বহারা শ্রেণীর ঐক্য প্রতিষ্ঠা করে বিপ্লব করতে হবে, যেটাকে আমরা বলি সমাজতান্ত্রিক বিপ্লব। সেই সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমেই কী হবে, সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে, এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠা হলে তবেই কিন্তু এর থেকে মুক্তি মানুষের। এবং যখন হ্যাভস এবং হ্যাভজনারদের মধ্যে আর ফারাক থাকবে না, তখন অটোমেটিক্যালি এই রাষ্ট্রযন্ত্রের আর প্রয়োজন থাকবে না। অর্থাৎ শ্রেণী শোষণের যন্ত্র হিসাবে যে রাষ্ট্র ক্ষমতা, তার কিন্তু আর প্রয়োজন থাকবে না। রাষ্ট্র এমনি এমনি অকেজো হয়ে যাবে। লেনিন যাকে বলছেন উইদারিং অ্যাওয়ে অফ দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্র হয়ে যাবে।